আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় সবাই নিরাপদেই আছো এবং মন দিয়ে নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে অনেকগুলো ঝর্ণার ছবি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, ঝর্ণা কোথা থেকে সৃষ্টি হয় যদি বলো তো? ঝর্ণার সৃষ্টি হয় পাহাড় থেকে। পাহাড় থেকে সৃষ্টি হয়ে নিচে জল গড়িয়ে পড়ে এবং সে জল নদী আকারে ধারাবাহিকভাবে বয়ে যায়। আর এই ছবিটাতে দেখো, একটা খরস্রোতা নদীর মতো একটা ছবি দেখা যাচ্ছে, যে একটা নদী বয়ে যাচ্ছে। সেই নদীর জল আবার কি হচ্ছে, নিচে গড়িয়ে পড়ছে। এই যে দেখতে পাচ্ছ যে গড়িয়ে পড়ছে। তাহলে দেখো তো, এটা হচ্ছে কি? ঝর্ণা হচ্ছে পাহাড় থেকে সৃষ্টি, আর জলপ্রপাতও কিন্তু পাহাড় থেকে সৃষ্টি। কিন্তু এই জলপ্রপাতটা দেখো একটু অন্যরকম। এটা একটা সমতল ভূমির উপর দিয়ে বয়ে গেছে এবং তার জল ফাটলের মধ্যে দিয়ে নিচে গড়িয়ে পড়ছে। তাহলে আমরা এখান থেকে আজকে আমাদের পাঠ ঘোষণা করতে পারি। আজকে আমাদের পাঠ আমার বাংলা বইয়ে দেখে এলাম নায়াগ্রা। আজকের পাঠে অর্থাৎ দেখে এলাম নায়াগ্রা, এই চ্যাপ্টারটা থেকে আমরা শিকনফল কি পাচ্ছি? এই পাঠ থেকে শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণে পাঠটি সরল পাঠ করতে পারবে, যুক্তিব্যঞ্জন বিশ্লেষণ করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারবে, বর্ণনা শুনে বিষয় বুঝতে পারবে, বলতে ও লিখতে পারবে, আনন্দদায়ক অভিজ্ঞতার কথা তারা লিখতে পারবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর সহজে বলতে ও লিখতে পারবে। তাহলে আসো আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের মূল পাঠ হচ্ছে কি? দেখে এলাম নায়াগ্রা। তোমরা সবাই বইটা দেখে এলাম নায়াগ্রা চ্যাপ্টারটা খুলো। আমি তোমাদেরকে পড়ে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ছি এবং তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা নিশ্চয়ই জলপ্রপাতের কথা শুনেছ। জলপ্রপাত দেখার সৌভাগ্য আমার একবার হয়েছিল। নিজের দেশে নয়, বিদেশের মাটিতে। কানাডায় গিয়েছি, সেখানকার খুব বড় শহর টরন্টোতে। একদিন বন্ধু বান্ধবদের সাথে গল্পের মজলিসে কথা উঠলো, সবাই মিলে নায়াগ্রা দেখতে যাব। সবাই মিলে নায়াগ্রা দেখতে গেলে কেমন হয়? তখনই সকলে রাজি। কোন দিন যাওয়া হবে তাও ঠিক হলো। তাহলে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, কি? মজলিস। মজলিস শব্দের অর্থ হচ্ছে কি? গল্প গুজব। কোথাও যাব বললে তো আর হয় না, কিভাবে যাব তা ভাবতে হয়। বাসে করে যাওয়া যায়, কিন্তু বাসে চেপে গেলে নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে থামা যায় না। অতএব ঠিক হলো যে কোনো বন্ধুর একটা গাড়ি নিয়ে যাওয়া হবে। তাই যাওয়া গেল। একদিন আমেরিকার কিংবা কানাডায় প্রায় সকলেরই নিজেদের গাড়ি থাকে। আমার বন্ধুরও ছিল। বন্ধুর ওই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম। চলো নায়াগ্রা। দেশে ফিরে গিয়ে কি গল্পটাই না করা যাবে। সারসা করে গাড়ি ছুটতে লাগলো। এখানে রাস্তা মোটেই আঁকাবাঁকা থাকে না, রেল লাইনের মতো সোজা, ফলে দ্রুত গতিতে গাড়ি চালানো সম্ভব হয়। কিন্তু এত জায়গা থাকতে নায়াগ্রা দেখতেই যেতে হবে কেন? নায়াগ্রা হলো জলপ্রপাত। জলপ্রপাত তো কখনো দেখিনি, শুধু জেনে এসেছি। ঝর্ণার মতো পাহাড়ের উপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে, তবে আকারে অনেক বিশাল। ঝর্ণা ছোট আর জলপ্রপাত বড়, এইটুকু যা তফাৎ। উপর থেকে নিচে জলপতনের ব্যাপার দুই জায়গাতেই ঘটছে। জল যদি নাই পড়ে তাহলে ঝর্ণাও হবে না, জলপ্রপাতও হবে না। কিন্তু জল যে নিচে পড়ে যাচ্ছেটা কোথায়? জলে ধর্মত গড়িয়ে যাওয়া। ঝর্ণার জলও গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায়। এখন অন্য কথায় আসি। জলপ্রপাত দেখতে যাব, কিন্তু পাহাড় দেখবো না, এ কি কখনো সম্ভব? সম্ভব নয়, কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই। বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র, কত অসম্ভব ব্যাপারই না ঘটে। পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। সমতলের উপর দিয়ে একটা খরস্রোতা নদী বইছে। সামনে সব কিছু তো ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা, কিন্তু কই, কিছুই তো ভাসছে না।
তার কারণ যে মাটির উপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে সেখানে হঠাৎ করে এক বিশাল ফাটল, দুদিকে মাটির মধ্যে এক বিরাট ফাঁক। একটা নদী যতখানি চওড়া হতে পারে ততখানি ফাঁক। নায়াগ্রার জল ওই ফাঁকের ভিতর চলে যাচ্ছে। এটা তো প্রপাত, কারণ পানি পড়ছে, তবে সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না, পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে। কিন্তু পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায়? নায়াগ্রায় একেবারে ভিন্ন রকমেরই জলপ্রপাত। তাহলে আজকের পাঠে আমরা বুঝতে পেরেছি জলপ্রপাত সম্পর্কে আর ঝর্ণা সম্পর্কে, আর নায়াগ্রা জলপ্রপাতের বিশেষত্ব কী সেটাও কিন্তু আমরা এখানে বুঝতে পেরেছি। তাহলে বলো তো ঝর্ণা কি? ঝর্ণা কোথা থেকে সৃষ্টি হয়? তাহলে ঝর্ণা সৃষ্টি হয় কোথা থেকে? পাহাড় থেকে। আর জলপ্রপাতের সৃষ্টি হয় পাহাড় থেকে। তাহলে দুটো ধর্মই কি? জল গড়িয়ে যাওয়া, অর্থাৎ জল গড়িয়ে পড়ে সেখান থেকে কি হয়ে যায়? স্রোত দ্বারা বেয়ে নদী হয়ে যায়। তারপর নায়াগ্রা জলপ্রপাতের কথা যেখানে বলা হচ্ছে, নায়াগ্রা জলপ্রপাতের বৈশিষ্ট্য কী যদি বলা হয়, নায়াগ্রা জলপ্রপাতের বিশেষত্ব কী, তাহলে নায়াগ্রা জলপ্রপাতও কিন্তু সমতলের উপর দিয়ে বয়ে যাওয়া একটা খরস্রোতা নদী। কিন্তু এই নদীর বৈশিষ্ট্য হচ্ছে কি জানো? এই নদীর জল কিন্তু সব কিছু ভাসিয়ে নিয়ে যায় না। যেমন করে পানি প্রবাহিত হয় সেভাবেই হয়, কিন্তু হঠাৎ করে একটা বিশাল ফাটল, সেই ফাটলের মাঝখান দিয়ে সে দুই দিকে মাটির মধ্যে যে একটা বিরাট ফাঁক, সে একটা নদী কিন্তু এখানে যতখানি চওড়া হতে পারে ততখানি কিন্তু ফাঁক, সেই ফাঁক দিয়ে বা ফাটলের মধ্যে দিয়ে পানি গড়িয়ে নিচে পড়ছে এবং কোথায় যাচ্ছে সেটা কিন্তু কেউ জানে না। এমনকি লেখকও কিন্তু সে বিষয়কে কি কৌতূহলী, অর্থাৎ লেখক নিজেও জানে না যে পানি গড়িয়ে কোথায় যায়। তাহলে আসো আমরা এখান থেকে কিছু শব্দার্থ জেনে নিই। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা ঝটপট খাতায় সেগুলো লিখে নাও। যেমন আমরা লিখি জলপ্রপাত, জলপ্রপাত। তাহলে জলপ্রপাত শব্দের অর্থ কি? পাহাড়ের উপর থেকে নিচে সমতল ভূমিতে পাহাড়ের উপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে জল পড়া, বিশাল পরিধি নিয়ে জল পড়া। আচ্ছা, তারপর আছে মনে করো দ্রুত গতিতে। তাহলে এই শব্দটার অর্থ তোমরা জানো। দ্রুত গতিতে মানে কি? দ্রুত গতিতে হচ্ছে খুব তাড়াতাড়ি বা জোরে যাওয়া। খুব তাড়াতাড়ি করে লিখো, খুব তাড়াতাড়ি করে। তারপর আছে মসলিশ। এই শব্দটা কিন্তু তোমাদের জন্য নতুন শব্দ। তাহলে এটার অর্থ হচ্ছে গল্প গুজব করার আসর, গল্প গুজব করার আসর। আচ্ছা, তারপরে আছে জলের ধর্ম। জলের ধর্ম তো কি? জলের ধর্ম অর্থ হচ্ছে জলের স্বভাব। এছাড়া আরো কিছু শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, তোমরা একটু ঝটপট এগুলো লিখে ফেলো। যেমন কানাডা। কানাডা বলে কি বলবো আমরা? উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ। তারপর আছে পতন। পতন শব্দের অর্থ হচ্ছে কি? নিচে পড়া। তারপর আছে প্রবাহিত হওয়া। প্রবাহিত হওয়া শব্দের অর্থ হচ্ছে কি? বয়ে চলা বা গড়িয়ে গড়িয়ে চলা।
গব্বর, অর্থাৎ এখানে যেটা বলছো গব্বর, তাহলে গব্বর শব্দের অর্থ হচ্ছে কি গর্ত। তারপর আছে বিশ্বভূমণ্ডল, বিশ্বভূমণ্ডল শব্দের অর্থ হচ্ছে কি জগৎ বা দুনিয়া। খরস্রোতা, খরস্রোতা শব্দের অর্থ হচ্ছে প্রবল বেগে বয়ে চলা। তাহলে আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছি শব্দার্থের মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রতিশব্দগুলো কিন্তু আসতে পারে, যে শব্দার্থের অর্থ আছে সেখান থেকে কিন্তু আমাদেরকে প্রতিশব্দের জন্য শব্দ দিয়ে দিতে পারে, তাহলে উত্তর কিন্তু একই। তাহলে আমরা কি করব, শব্দার্থগুলো খুব ভালোভাবে শিখব। আচ্ছা, এরপরে আমরা করব, দেখি যুক্ত বর্ণটা পড়ি। তাহলে এখানে যুক্ত বর্ণ কি আছে দেখি। যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ দেখো তোমাদের এখানে মধ্যে অনেকগুলো যুক্ত বর্ণ আছে, যেমন আছে তালিব শয়ে চ, তালিব শয়ে চ। তাহলে আমি কি বলেছিলাম যুক্ত বর্ণ লেখার সময়, যুক্ত বর্ণ এখানে আমরা লিখবো কি যুক্ত বর্ণ, তারপর লিখবো কি বিশ্লেষণ বা বিভাজন, বিশ্লেষণ, তারপর লিখবো কি বিশ্লেষণ, তারপর লিখবো আমরা শব্দ, শব্দের পরে আমরা কি লিখবো বাক্য। যেহেতু আমাদের বাক্যটা আমরা নিজেরাই তৈরি করবো সেহেতু আমরা এখানে লিখছি না, কিন্তু আমরা পরীক্ষায় অবশ্যই যুক্ত বর্ণ বিশ্লেষণ করে শব্দ তৈরি করবো এবং সেটা দিয়ে কি করব বাক্য গঠন করব। যদি আছে দেখো লিখছি তালিব শয়ে চ, তাহলে আমরা কি লিখবো তালিব স যোগ চ। তাহলে এটা দিয়ে একটা শব্দ বলে দাও, যেমন পশ্চিম, পশ্চিম কি বলবো আমরা সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তারপর হতে পারে দন্ত নয়ে ধ, দন্ত নয়ে ধ, তাহলে আমরা কি লিখবো এটা দন্ত ন যোগ ধ, তাহলে কি লিখবো সুগন্ধ বা গন্ধ, তাহলে এই ফুলের গন্ধ খুবই চমৎকার। তারপর হতে পারে চয়ে ছ, চয়ে ছ, চয়ে ছ আমরা কি লিখবো চয়ে ছ চ যোগ ছ, তাহলে কি লিখতে পারি আমরা ওই যে আমরা দুই দিদিতে পড়েছিলাম কষ্ট পেলে ধীরে রৌদ্র পোহায় ধীরে, তাহলে ওখান থেকেও লিখতে পারো কচ্ছপ। তারপর আসতে পারে ধরো ময়ে ভ, ময়ে ভ, তাহলে কি হতে পারে ম হস শূন্য দিয়ে ভ, ময় ভ, তাহলে ময় ভ কি দিয়ে দম্ভ, অর্থাৎ দম্ভ করা কখনো আমাদের উচিত নয়। এরকম আরো অনেকগুলো দেখবে শব্দের মধ্যে নতুন নতুন তোমরা যুক্ত বর্ণ পাবে, তোমরা এগুলো কিন্তু করে নিবে। তারপরে এর মধ্যে আমরা এটা আমি মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই এটা লিখেছো। এরপরে আমরা পড়ব আমাদের বিপরীত শব্দ আছে, একতায় প্রকাশ আছে, শব্দার্থ প্রতিশব্দ আছে, সেগুলো আমরা একটু পড়ে নিই। তাছাড়া সাধুরূপ চলিত রূপও আছে, দেখি সাধুরূপ চলিত রূপটা একটু পড়ে নিই। তো সাধুরূপ চলিত রূপ, তাহলে কিন্তু এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। সাধুরূপ চলিত রূপটা তোমাদের বাক্য দিয়েও আসতে পারে বা একটা শব্দ দিয়েও কিন্তু আসতে পারে। যেমন দেখো শুনি আছো, শুনি আছো, তাহলে শুনি আছো শব্দ কি হবে শুনে ছ, শুনেছ। তারপর হতে পারে যেমন তোমাদের বই আছে ছুটিতে, ছুটিতে, তাহলে ছুটিতে হলে কি হবে আমরা কি লিখবো ছুটিতে, ছুটিতে হবে চলিত রূপ ছুটতে, ছুটতে। তারপর হতে পারে যেমন গড়াইয়া, গড়াইয়া, তাহলে গড়াইয়াকে কি লিখবে গড়াইয়া, গড়াইয়া শব্দ চলিত রূপ হতে পারে গড়িয়ে, গড়িয়ে পড়ছে। তারপর হতে পারে নামে নাই, নামে নাই, তাহলে নামে নাই এর চলিত রূপ কি হবে নামে নি, লিখবো আমরা নামে নি। আচ্ছা, তাহলে এখানে আমি কয়েকটা লিখে দিয়েছি, এছাড়া আরো কিছু শব্দ আছে কিন্তু, যেমন দেখিবার, দেখবার, তারপর আজকে চড়িয়া বসিলাম, চড়ে বসলাম, তারপর দেখি নাই, দেখি নাই, তাহলে কি হবে এটা দেখিনি, এরকম বাসিতেছে, বাসছে। তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের সাধারণ চরিত্র রূপগুলো লিখেছো। এরপরে
আমরা কিন্তু কি করব, এরপরে আমরা শব্দার্থ পড়েছি, সাধারণ চরিত্র পড়েছি। এখন আমরা একটু বিপরীত শব্দগুলো করে নিই। বিপরীত শব্দ তাহলে এটা কি আমরা প্রথমে কি লিখবো, প্রদত্ত শব্দ আর একটা হচ্ছে কি বিপরীত শব্দ। এই বিপরীত শব্দগুলো তোমাদেরকে বাক্য দিয়েও দিতে পারে অথবা এমনি শুধুমাত্র শব্দ দিয়েও কিন্তু দিতে পারে। যেমন আছে আমাদের সৌভাগ্য, তাহলে সৌভাগ্যের বিপরীত শব্দ কি হয় দেখি বলতো, বলতে পারো কিনা? সৌভাগ্যের বিপরীত শব্দ হচ্ছে দুর্ভাগ্য। তারপর হতে পারে যেমন দেখি বিশাল এক ফাটল, তাহলে বিশালের বিপরীত শব্দ কি হয়? বিশালের বিপরীত শব্দ হবে ক্ষুদ্র। তারপর আছে ভূমিতের বিপরীত শব্দ কি? ভূমিতের বিপরীত শব্দ হচ্ছে আকাশে। আচ্ছা, এছাড়া আছে বিদেশের বিপরীত শব্দ কি? স্বদেশে। তারপর আছে সম্ভবের বিপরীত শব্দ হচ্ছে অসম্ভব। তারপর আছে জলের ধর্মের বিপরীত শব্দ কি? ধর্মের বিপরীত শব্দ হচ্ছে অধর্ম। ভেতরে বাইরে, ভিন্ন অভিন্ন, সোজার বিপরীত শব্দ হচ্ছে বাঁকা। তাহলে তোমরা এগুলো ঝটপট একটু লিখে ফেলো। এরপরে আমরা যাব এক কথায় প্রকাশ। কিন্তু ওই যে শব্দার্থ বলেছিলাম, ওই শব্দার্থের মধ্যে আছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশে দেখো, এক কথায় প্রকাশে আছে যেমন মনে করো আছে গল্প গুজব করার আসর, গল্প গুজব করার আসর। তাহলে কি বলবে গল্প গুজব করার আসরকে? বলো তো, মজলিস। তারপর হতে পারে খুব তাড়াতাড়ি করে, খুব ওই শব্দার্থ তো আছে কিন্তু এগুলো, খুব তাড়াতাড়ি করে। তাহলে খুব তাড়াতাড়ি করে আমরা কি বলবো? দ্রুত গতিতে। তারপর আছে যা সম্ভব নয়, তাহলে কি বলবে তোমরা? যা সম্ভব নয় কি বলবে? কি অসম্ভব। কি বলবো আমরা? অসম্ভব। তারপর আছে বিস্ময় সৃষ্টি করে যা, বিস্ময় সৃষ্টি করে যা। তাহলে কি আমরা কি বলবো? বিস্ময়কর বলতে পারো বা বিস্ময়কর বলতে পারো। তাহলে আমরা এখানে দেখে নিয়েছি এক কথায় প্রকাশগুলো। তাহলে তোমরা ঝটপট এগুলো তুলে নাও। এরপরে আমরা আসবো সমার্থক শব্দে। এক কথায় প্রকাশ গেল, সমার্থক শব্দ। আমি এখন তোমাদেরকে বাংলা দ্বিতীয় যে অংশগুলো, ব্যাকরণের অংশগুলো আছে সেগুলো নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি। এখানে আমরা লিখবো প্রদত্ত শব্দ, আর ওখানে কি লিখবো? সমার্থক শব্দ। যেমন আছে শহরের সমার্থক শব্দ কি হতে পারে? নগর। তারপর আছে ঝর্ণা, এই যে ঝর্ণার সমার্থক শব্দ হলো তো দেখি একটা, পারো কিনা? সমার্থক শব্দ হচ্ছে নির্ঝর। তারপর আছে যেমন ধরো চওড়া সমার্থক শব্দ হচ্ছে
চওড়া সমর্থক শব্দ হচ্ছে প্রশস্ত। তারপর হতে পারে বিদেশি, বিদেশি। বিদেশি সমার্থক শব্দ কি হতে পারে? ভিনদেশি, ভিনদেশি। বিদেশিটা কিন্তু আমরা হ্রস্বইকার দিয়েও লিখতে পারি, আবার দীর্ঘইকার দিয়েও লিখতে পারি। আচ্ছা, তারপরে এর মধ্যে আরো সমার্থক শব্দ অনেকগুলো হতে পারে, যেমন পাহাড়, পাহাড়ের সমার্থক শব্দ কি হতে পারে? গিরি। তারপর হচ্ছে বিশ্ব, বিশ্বের সমার্থক শব্দ কি? জগৎ। পানি, পানির সমার্থক শব্দ কি? জল। ফাঁক, ফাঁকের সমার্থক শব্দ হতে পারে কি? ব্যবধান। তারপর আছে ভিন্ন, ভিন্ন সমার্থক শব্দ হতে পারে পৃথক। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে যে আমরা ক্লাসের সমার্থক শব্দ, একতায় প্রকাশ, বিপরীত শব্দ, যুক্তবর্ণ, শব্দার্থ লিখেছি। এগুলো কিন্তু এই দেখলাম নায়াগ্রা জলপ্রপাতের শব্দগুলোর মধ্যেই আছে, তোমরা এখান থেকে খুঁজে বের করবে। আশা করছি তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো শিখতে পারবে। আচ্ছা, এখন আমরা যেহেতু বিরাম চিহ্নটাও কিন্তু আমাদের প্রত্যেকে আসে, গদ্য অংশ থেকে আসে আমাদের বিরাম চিহ্নগুলো, তাহলে এই চ্যাপ্টারের প্রতিটি প্যারা আমরা খুব ভালোভাবে পড়ে নেব। এখানে দাড়ি, কমা, হাইপেন, সেমিকোলন যে বিরাম চিহ্নগুলো আছে, সেই বিরাম চিহ্নগুলো কিন্তু আমরা ভালো করে কি করব? বাসায় অনুশীলন করব। তারপরে এখন আসো যে আমরা একটু প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রশ্ন উত্তর দেখো, এই বইয়ের আমরা যে অংশগুলো পড়েছি সেখানের মধ্যে হতে পারে যে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত বলা হয় কোনটিকে? পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত বলা হয় কোনটিকে? তাহলে তোমরা এক কথায় সেটা দিতে পারবে, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত বলা হয় নায়াগ্রা জলপ্রপাতকে। এটা কোথায় অবস্থিত? তাহলে এটা বলো, এটা আমেরিকা এবং কানাডার মধ্যবর্তী টরন্টোতে অবস্থিত। তারপর আছে নায়াগ্রা জলপ্রপাতের বৈশিষ্ট্য কি? তাহলে নায়াগ্রা জলপ্রপাতের বৈশিষ্ট্য কি? 3টে বাক্যে লিখো। তাহলে কি বলবো আমরা? নায়াগ্রা জলপ্রপাতের বৈশিষ্ট্য হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। নায়াগ্রা জলপ্রপাত যে মাটির উপর দিয়ে সমতল ভূমিতে প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাৎ করে এক বিশাল ফাটল, এবং এটি পৃথিবীর একটি অন্যতম বৃহত্তম জলপ্রপাত। আচ্ছা, তারপর হতে পারে নায়াগ্রা জলপ্রপাত কোথা থেকে প্রবাহিত হয়? তাহলে তোমরা উত্তরে কি বলতে পারবে? নায়াগ্রা জলপ্রপাত সমতলের উপর দিয়ে বয়ে চলা খরস্রোতা নদীর জল হঠাৎ করে এক বিশাল ফাটলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তারপর নায়াগ্রাকে ভিন্ন রকম জলপ্রপাত বলা হয়েছে কেন? কারণ এটি পাহাড় থেকে নামেনি, এর জল সাধারণ জলপ্রপাতের মতোই পাহাড় থেকে পড়েনি। এর জল সমতলে প্রবাহিত খরস্রোতা একটা নদীর সমান চওড়া বিশাল ফাটলের মধ্য দিয়ে নিচে গড়িয়ে পড়েছে। তারপরে এর মধ্যে আবারও ভালো প্রশ্ন হতে পারে, যেমন নায়াগ্রার যদি বলা হয় নায়াগ্রার বিশেষত্ব কি বা বৈশিষ্ট্য, আমরা একটু আগে পড়েছিলাম। এরপরে যদি আপনাদের আসে যে বিশেষত্বটা কি, তাহলে কি হবে? তাহলে ওখানে বলবে যে এটা যদি 4টে বাক্যে লিখতে বলে, তাহলে আমাদের একটু বড় করে লিখতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত, এটি পাহাড় থেকে নামেনি। নায়াগ্রা জলপ্রপাতের যে মাটির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাৎ করে বিশাল এক ফাটল, এবং এটি পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, এগুলো তো বলবেই। তাছাড়া আর লিখবে নায়াগ্রা জলপ্রপাত সেখানে সমতলের উপর দিয়ে এক খরস্রোতা নদী বইছে, নদী যেখানে প্রবাহিত সেখানে ভূমিতে রয়েছে এক বিশাল ফাটল। নায়াগ্রার জল ওই ফাটলের ভিতর দিয়ে প্রবল বেগে চলে যাচ্ছে, কিন্তু জলটা কোথায় যাচ্ছে তা কেউ জানে না। এটাই হচ্ছে নায়াগ্রার বিশেষত্ব। আচ্ছা, এখানে আর কিছু প্রশ্ন আছে, আমি একটু দেখি তোমাদেরকে বলছি। যেমন সাধারণ জলপ্রপাতের সঙ্গে নায়াগ্রা জলপ্রপাতের তুলনামূলক আলোচনা করো। সাধারণ জলপ্রপাতের সাথে নায়াগ্রা জলপ্রপাতের তুলনামূলক আলোচনাতে আমরা কি বলবো? নায়াগ্রা পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত, এটি সাধারণ জলপ্রপাত থেকে ভিন্ন। নিচে সাধারণ জলপ্রপাতের সঙ্গে নায়াগ্রা জলপ্রপাতের তুলনামূলক একটা আলোচনা করা হলো। সাধারণ জলপ্রপাতের ক্ষেত্রে পাহাড়ের উপর থেকে জল পতিত হয়ে নিচে সমতল ভূমিতে পড়ে, কিন্তু নায়াগ্রা জলের উৎস পাহাড় নয়। নায়াগ্রার জল সমতলের নদী থেকে এক বিশাল ফাটলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। সাধারণ জলপ্রপাতে জল নিচে পতিত হয়ে সরু নদীর মতো প্রবাহিত হয়, কিন্তু নায়াগ্রার জল ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায় তা কেউ জানে না। তাহলে আমরা এখান থেকে যে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো কিন্তু আলোচনা করেছি, তোমরা আর একটু পড়ে নিবে। আশা করছি তোমরাও পারবে, ভালোভাবে পারবে। আচ্ছা, এখন আমরা আসো মূল্যায়নে চলে যাই।
দেখি তোমরা আজকের পাঠ থেকে কি কি জানতে পারছো। মূল্যায়ন, মূল্যায়নে দেখি আমি যদি বলি শব্দার্থ, দেখো শব্দার্থ, শব্দার্থ লেখো। 1 নম্বরে যদি বলি শব্দার্থ লেখো জলপ্রপাত, শব্দার্থতে দিচ্ছি আমি জলপ্রপাত। তারপর দিচ্ছি আমি জলের ধর্ম, জলের ধর্ম। তারপর একটা দিচ্ছি সমতল ভূমি, সমতল ভূমি। আচ্ছা, তারপরে 2 নম্বরে দিচ্ছি আমি যুক্তবর্ণ, একটা আমি যুক্তবর্ণ দিচ্ছি তোমাদেরকে, দেখি তোমরা যুক্তবর্ণ আমি বিশ্লেষণ করা আর দিচ্ছি না। যুক্তবর্ণতে আছে লয়ে প, লয়ে প, তারপর আছে চয়ে ছ, তারপর দ রফলা, তারপর হতে পারে হয়ে গ। আচ্ছা, 3 নম্বরে বিপরীত শব্দ, বিপরীত শব্দ দিচ্ছি তোমাদেরকে, দেখি তোমরা এর উত্তর দিতে পারো কিনা। বিপরীত শব্দ দ্রুত, দ্রুত, তারপর হতে পারে চড়া, তারপর হতে পারে ভূমিতে। আচ্ছা, দেখি তোমরা এগুলো বলতে পারো কিনা। শব্দার্থতে কি দিয়েছি জলপ্রপাত, তাহলে জলপ্রপাতে কি বলবে তোমরা? জলপ্রপাত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে ক্লাসে জলপ্রপাত কি, অর্থাৎ পাহাড়ের উপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে জল পড়াকে বলা হচ্ছে জলপ্রপাত। তারপর আছে জলের ধর্ম, জলের ধর্ম অর্থ কি? জলের ধর্ম শব্দের অর্থ হচ্ছে জলের স্বভাব। তারপর আছে সমতল ভূমি, সমতল ভূমি কি? যে জমি উঁচু নিচু নয় এবং পাহাড়ি নয় তাকে বলা হচ্ছে সমতল ভূমি। তারপর দেখো লয়ে প, তাহলে লয়ে প কি হবে? ল যোগ প, লয়ের নিচে একটা হস্ত চিহ্ন হবে, তাহলে কি আছে? অল্প স্বল্প। তারপর চয়ে চ, চ যোগ ছ, চয়ে ছ, তাহলে কি লিখবো আমরা? কচ্ছপ বলতে বলেছিলাম। তারপর দ রফলা, তাহলে এটা কিভাবে বলবে বলো তো দেখি? দ রফলা, দ যোগ রফলা, অর্থাৎ ফলা চিহ্নটা আমরা দেখাবো, তাহলে কি আছে? সমুদ্র। তারপর হয়ে ব, তারপর হ যোগ বফলা, তাহলে কি বলবো আমরা এটাকে? গব্বর। তারপর বিপরীত শব্দ দেখো দ্রুত, তাহলে দ্রুতর বিপরীত শব্দ তোমরা নিশ্চয়ই বলতে পারছো। দ্রুত বিপরীত শব্দ হবে কি? ধীর। চওড়া, চওড়ার বিপরীত শব্দ কি হতে পারে? চওড়া মানে বিশাল, আর এটা হবে সংকীর্ণ। ভূমিতে, ভূমিতে বিপরীত শব্দ কি হতে পারে? ভূমিতে আকাশে। আচ্ছা, তাহলে এবার তোমরা ঝটপট বাড়ির কাজটা একটু লিখে নাও। আমরা এখন বাড়ির কাজটা একটু লিখবো। বাড়ির কাজ, বাড়ির কাজটা একটু লিখে ফেলো ঝটপট। বাড়ির কাছে নায়াগ্রাকে বিভিন্ন রকম জলপ্রপাত বলা হয় কেন? নায়াগ্রাকে, নায়াগ্রাকে ভিন্ন রকমের, ভিন্ন রকমের জলপ্রপাত, জলপ্রপাত বলা হয় কেন? আচ্ছা, এটা 3টা বাক্য হতে পারে, 4টা বাক্যে আসতে পারে। তারপর বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র, বিশ্ব ভূমণ্ডল, বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র, বড়ই বিচিত্র ব্যথা বড়। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজটা ঝটপট লিখে ফেলো। বিশ্ব ভূমণ্ডল, এখানে এটা মধ্যম ন হবে। বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র। দেখেছো যুক্ত বর্ণগুলো কিন্তু একটু খেয়াল, ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের। তাহলে এটা হচ্ছে কি? এটাকে আমরা ক্রেডিট কমার মধ্যে দিয়ে ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো বাড়ির কাজ। তাহলে নিশ্চয়ই তোমরা লিখেছো। তাহলে শিক্ষার্থীরা আশা করছি তোমরা আজকের পাঠ খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং
বিভিন্ন শব্দের অর্থ, যুক্ত বর্ণ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলোর অর্থ তোমরা নিশ্চয়ই জেনেছো এবং পরীক্ষায় আশা করছো তোমরা সবাই লিখতে পারবে এবং ভালোভাবে শুদ্ধভাবে লিখতে পারবে। তাহলে আজকের পাঠ আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।